হাই গাইস, আবারও আমাদের চ্যানেল সেন্ট্রি শালা বাই সেন্ট্রি সিটিতে স্বাগতম, আপনার ওয়েলথ পার্টনার। আমার নাম অনুজ এবং আপনি দেখছেন এনআইএসএম সিরিজ 21 পাস ফর শিওর ভিডিওস। এনআইএসএম সিরিজ 21-এর যে পিএমএস ডিস্ট্রিবিউটার্স এক্সাম আছে তার জন্য আমরা ভিডিও তৈরি করছি। এখন পর্যন্ত আমরা চ্যাপ্টার 1 কভার করে ফেলেছি, যেটা ইনভেস্টমেন্ট নিয়ে। ইনভেস্টমেন্ট চ্যাপ্টারে আমরা দেখেছি ইনভেস্টমেন্ট কি, ইনভেস্টমেন্ট বনাম স্পেকুলেশন এবং বিভিন্ন ভেন্যু। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কি সেটা, কোথায় কোথায় আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, ইকুইটি, ডেট, কমোডিটিজ, রিয়েল এস্টেট, এই সব কিছু আমরা দেখেছি। আজ আমরা চ্যাপ্টার নম্বর 2 আলোচনা করতে চলেছি এবং চ্যাপ্টার নম্বর 2 হল সিকিউরিটিজ মার্কেট। আজ আমরা এই চ্যাপ্টারে বুঝব সিকিউরিটিজ মার্কেট। সিকিউরিটিজ মার্কেট কি, তাদের সংজ্ঞা, ওরা কিভাবে কাজ করে, প্রাথমিক ও মাধ্যমিক সিকিউরিটিজ বাজার। প্রাথমিক বাজার কি, সিকিউর এবং সেকেন্ডারি মার্কেট কোনগুলো এবং মার্কেট পার্টিসিপেন্টস ও তাদের বিভিন্ন কার্যকলাপ, যারা মার্কেটে অংশগ্রহণ করে তারা কারা। তাহলে এগুলো চ্যাপ্টার 2 আজ আমরা কভার করতে চলেছি। এর আগে আমি আপনাকে জানিয়ে দিই, যদি আপনি পিএমএস ব্যবসায় থাকেন বা মিউচুয়াল ফান্ড ব্যবসায় থাকেন, আপনি যদি ব্যাংকার, আরআই বা এমনটি একজন ফাইন্যান্স স্টুডেন্টও হন, তাহলে আজ না হোক কাল রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কারণে আপনাকে পিএমএসের পরীক্ষা পাস করতেই হবে। তাই আমরা খুবই সহজ ভাষায় এই ভিডিওটি তৈরি করছি পিএমএস নিয়ে। তাই দয়া করে আমাদের ভিডিওগুলো দেখুন এবং আমরা এনআইএসএন সিরিজ 5 মিউচুয়াল ফান্ড পরীক্ষাটিও আমাদের ভিডিওতে সম্পূর্ণভাবে কভার করেছি। তাহলে যদি আপনি এনআইএসএন সিরিজ 5 মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর পরীক্ষার ভিডিওগুলো দেখতে চান, তাহলে আপনি আমাদের প্লেলিস্টে গিয়ে এনআইএসএম 5-এর ভিডিওগুলো দেখতে পারেন। গাইস, তাহলে চলুন শুরু করি। তাহলে চ্যাপ্টার নম্বর 2, সিকিউরিটিজ মার্কেটের পরিচিতি। চলুন বুঝে নিই সিকিউরিটিজ মার্কেট কি হয় বা কাকে আমরা সিকিউরিটিজ মার্কেট বলি। সিকিউরিটিজ মার্কেট একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করে যা অর্থনীতিতে মূলধনের কার্যকর প্রবাহ নিশ্চিত করে। মানে, সিকিউরিটিজ মার্কেট আমাদের সেই পরিবেশ, সেই কাঠামো বা বলা যায় সেই প্ল্যাটফর্ম প্রদান করে যার মাধ্যমে একটি অর্থনীতিতে মূলধনের প্রবাহ খুব সুন্দরভাবে হয়। যদি আপনি একটি পরিবার হন এবং আপনার কাছে কিছু সঞ্চয় থাকে, কোম্পানিগুলো সেই টাকা সংগ্রহ করে সিকিউরিটিজ মার্কেটের মাধ্যমে, ইকুইটি বা ডেটের মাধ্যমে তাদের ব্যবসা চালানোর জন্য যে টাকা দরকার, তারা সেই টাকা মার্কেট থেকে তোলে এবং আপনার যে সঞ্চয় আছে আপনি সেই সঞ্চয় সেখানে বিনিয়োগ করতে পারেন। তাহলে এই যে সিকিউরিটির ফ্লো, এই যে ক্যাপিটালের ফ্লো, এই যে টাকার ফ্লো, এই ফ্লোটাই আমরা বলি সিকিউরিটিজ মার্কেট। এই যে ফ্লো, এটা হয় সিকিউরিটিজ মার্কেটের মাধ্যমে। এটা একটা প্রতিষ্ঠান, সিকিউরিটিজ মার্কেট একটি ইনস্টিটিউশন হিসেবে, যা আমাদের এই ফ্লোটা প্রদান করে। ক্যাপিটাল মানে এক ধরনের ফ্লো যাতে আমাদের ইকোনমি খুব ভালোভাবে চলে। যার টাকার দরকার তার কাছে টাকা পৌঁছে যাক এবং যার টাকা ইনভেস্ট করার আছে সে যেন সেই টাকা ইনভেস্ট করতে পারে, কিন্তু খুবই নিয়ন্ত্রিতভাবে। এটা ছিল সিকিউরিটিজ মার্কেট। এখন বুঝে নিই সিকিউরিটি কি, কোন টার্মকে আমরা সিকিউরিটি বলবো এবং কোন কোন জিনিসকে আমরা সিকিউরিটি হিসেবে বিবেচনা করব। চলুন এই টেবিলের মাধ্যমে বুঝে নিই। সিকিউরিটিজ শব্দটি সিকিউরিটিজ কন্ট্রাক্ট অ্যাক্ট 1956 সেকশন 2 সংজ্ঞায়িত হয়েছে, যেখানে শেয়ার, স্ক্রিপ, স্টক, বন্ড, ডিবেঞ্চার স্টক এবং অন্যান্য বাজারে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ ও অনুরূপ প্রকৃতির এবং যে কোনো ইনকর্পোরেটেড কোম্পানি ও পুলড ইনভেস্টমেন্ট ভেহিকলকে আমরা সিকিউরিটি বলবো। ডেরিভেটিভসকেও সিকিউরিটিজ বলা হয়। ইউনিট এবং যে কোনো অন্যান্য ইনস্ট্রুমেন্ট যা কোনো কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম দ্বারা ইনভেস্টরদের জন্য ইস্যু করা হয়, যেমন মিউচুয়াল ফান্ডের মতো কিছু ইনভেস্টমেন্ট কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম, সেগুলোকেও আমরা সিকিউরিটির আওতায় নিয়ে আসি। ডি, সিকিউরিটি রিসিপ্টস, যেগুলো সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আইনের সেকশন 2 ক্লজ যেতে সংজ্ঞায়িত আছে, এবং যে কোনো অন্যান্য ইনস্ট্রুমেন্টের ইউনিট যা কোনো মিউচুয়াল ফান্ড স্কিমের অধীনে ইনভেস্টরদের জন্য ইস্যু করা হয়, অথবা যে কোনো পুলড ইনভেস্টমেন্ট ভেহিকেল দ্বারা ইস্যু করা ইউনিট, অথবা যে কোনো সার্টিফিকেট বা ইনস্ট্রুমেন্ট যা কোনো স্পেশাল পারপাস ডিস্টিংক্ট এন্টিটি দ্বারা ইস্যু করা হয়, যাদের কাছে কোনো ঋণ বা রিসিভেবল যেমন মর্টগেজ ঋণ অ্যাসাইন করা হয়েছে, সেগুলো সিকিউরিটির আওতায় পড়ে। এছাড়াও সরকারি সিকিউরিটিজ এবং অন্যান্য যেসব ইনস্ট্রুমেন্টকে কেন্দ্রীয় সরকার সিকিউরিটি হিসেবে ঘোষণা করতে পারে এবং সিকিউরিটিজের মধ্যে অধিকার ও স্বার্থ, এসবও সিকিউরিটির সংজ্ঞার মধ্যে পড়ে। তাহলে এই সমস্ত সংজ্ঞাগুলো সবকিছুই সিকিউরিটি শব্দের আওতায় পড়ে। সিকিউরিটি বলতে বোঝায় যে কোনো আর্থিক ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আপনি লেনদেন করতে পারেন। ঋণকেও সিকিউরিটি হিসেবে গণ্য করা হবে। এটি দুই পক্ষের মধ্যে অর্থ বিনিময়ের শর্তাবলীকে উপস্থাপন করে। এখন প্রশ্ন হল, সিকিউরিটিজ ইস্যু করে কে? সিকিউরিটিজ ইস্যু করতে পারে কোম্পানি, সরকার কিংবা রাজ্য সরকারও। এইসব সংস্থাগুলো সিকিউরিটিজ ইস্যু করতে পারে এবং যারা এতে বিনিয়োগ করে
তারা ইনভেস্টর নামে পরিচিত এবং এই ইনভেস্টররা যে কোনো সিকিউরিটিতে বিনিয়োগ করতে পারে। এখন আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেট নিয়ে কথা বলবো। দেখুন, প্রাইমারি মার্কেট হলো সেই জায়গা যেখানে কোনো কোম্পানি প্রথমবারের মতো টাকা তুলতে আইপিও নিয়ে আসে। যখন কোনো কোম্পানি ফান্ডের প্রয়োজন হয় এবং সে প্রথমবারের মতো আইপিও ইনিশিয়াল পাবলিক অফার ইস্যু করে, যার মাধ্যমে সে মার্কেট থেকে টাকা তোলার চেষ্টা করে, সেটাকেই আমরা প্রাইমারি মার্কেট বলি। আইপিও ইস্যু করা হয়, সেটাই আপনার প্রাইমারি মার্কেটের অংশ। এবার আমরা সেকেন্ডারি মার্কেট নিয়ে কথা বলবো। সেকেন্ডারি মার্কেটে যে ট্রেড হয় তা ইতিমধ্যেই ইস্যু হওয়া সিকিউরিটিজে ট্রেড হয়। মানে যেসব কোম্পানির আইপিও ইতিমধ্যেই এসেছে, যাদের সিকিউরিটিজ পাবলিককে ইতিমধ্যেই ইস্যু করা হয়েছে, সেগুলিতে যদি আপনি কেনাবেচা করতে চান, তাহলে সেই সুবিধাটাও আপনি নিতে পারেন। আপনি কিনতেও পারেন। উদাহরণস্বরূপ, এসবিআই ব্যাংক। আপনি যদি আজ এসবিআই ব্যাংকের শেয়ার কেনেন বা বিক্রি করেন, তাহলে সেটাকে সেকেন্ডারি মার্কেটে ট্রেড হিসেবে ধরা হবে। আর যখন এসবিআই ব্যাংকের আইপিও এসেছিল, তখন সেটাকে প্রাইমারি ট্রেড হিসেবে ধরা হয়েছিল। এখন চলুন বিস্তারিতভাবে বুঝে নিই প্রাইমারি মার্কেট আসলে কি, এর পুরো ধারণাটা কি এবং কোন কোন উপায়ে কোম্পানিগুলো বাজার থেকে টাকা তুলতে পারে। সবচেয়ে আগে আসে পাবলিক ইস্যু। সিকিউরিটিজ জনসাধারণের সদস্যদের ইস্যু করা হয় এবং যে কোনো যোগ্য বিনিয়োগকারী এতে অংশ নিতে পারেন। এটিই হচ্ছে প্রাইমারি রিটেইল ইস্যু ফর ইনভেস্টার্স। সবচেয়ে আগে যে সিকিউরিটির সাধারণ মানুষকে, অর্থাৎ রিটেইল বিনিয়োগকারীদের ইস্যু করা হয়, সেটাকেই আমরা পাবলিক ইস্যু বলি। যে কোনো যোগ্য বিনিয়োগকারী এতে বিনিয়োগ করতে পারে। দ্বিতীয়টি হল আইপিও, ইনিশিয়াল পাবলিক অফার, আইপিও কোম্পানি। পাবলিক অফার অফ শেয়ার্স এবং আইপিও হল কর্পোরেট কমন শেয়ার্সের প্রথম বিক্রি বিনিয়োগকারীদের কাছে। অন্ততপক্ষে এর প্রধান উদ্দেশ্য হল ব্যবসার আরও উন্নতির জন্য ইকুইটি ক্যাপিটাল সংগ্রহ করা। ভারতে কোনো কোম্পানি এর জন্য টাকা দরকার, তাকে যদি ব্যবসার জন্য ফান্ডের প্রয়োজন হয়, তাহলে সে সেবিতে তার আইপিও আবেদন করতে পারে এবং আইপিওর বিনিময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার দেবে। বিনিয়োগকারীদের কাছ থেকে যে টাকা পাবে, সেটা সে তার ব্যবসার উন্নতিতে, ব্যবসার বৃদ্ধিতে ব্যবহার করবে, যাতে তার ব্যবসা আরও এগিয়ে যেতে পারে। আরেকজন সাধারণ বিনিয়োগকারীর জন্য, যিনি ইকুইটি বিনিয়োগকারী, তার জন্য এটা লাভজনক। সে সেখানে টাকা বিনিয়োগ করে নিজের রিটার্ন পেতে পারে। সে ব্যবসায় বিনিয়োগ করে নিজের টাকা বাড়াতে পারে। তাহলে একভাবে দেখলে ক্যাপিটালের যে প্রবাহ, সেটা দুই দিকেই ভালোভাবে অর্থনীতিতে হচ্ছে। যার টাকা দরকার তার কাছে টাকা আসছে এবং যাকে বিনিয়োগ করতে হবে তার জন্য এখানে রিটার্ন পাওয়ারও অনেক সম্ভাবনা আছে। তাই ইনিশিয়াল পাবলিক অফার, যেখানে কোম্পানি প্রথমবার তাদের শেয়ার ইস্যু করে টাকা সংগ্রহ করে, যাতে তারা তাদের ব্যবসা বাড়াতে পারে। এখন আমরা ফার্দার পাবলিক অফার নিয়ে কথা বলবো। যখন কোনো ইতিমধ্যেই তালিকাভুক্ত কোম্পানি, যে ইতিমধ্যেই শেয়ার ইস্যু করেছে, আবার নতুন শেয়ার ইস্যু করে, তখন সেটাকে আমরা বলি ফার্দার পাবলিক অফার। মানে ইতিমধ্যেই একটি কোম্পানি তালিকাভুক্ত আছে, তার শেয়ারগুলোতে লেনদেন হচ্ছে, কিন্তু সেই কোম্পানিকে যদি আরও টাকা বাজার থেকে দরকার হয়, তাহলে সে একটি পাবলিক। ফার্দার পাবলিক অফারের মাধ্যমে বাজার থেকে আরও টাকা সংগ্রহ করতে পারে। এই প্রক্রিয়াটাকেই আমরা বলি ফার্দার পাবলিক অফার। যখন কোনো ইতিমধ্যেই তালিকাভুক্ত কোম্পানি ফার্দার পাবলিক অফারের মাধ্যমে মূলধন তোলে। এবার কথা বলি রাইটস ইস্যুর। শেয়ারগুলি অফার করা হয় বিদ্যমান শেয়ার হোল্ডারদের তাদের বিদ্যমান বিনিয়োগ ও শেয়ারের অনুপাতে। মানে আপনার যেসব বিদ্যমান শেয়ার হোল্ডার আছেন, তারা যত শতাংশ শেয়ার ধরে রেখেছেন, সেই অনুপাতে তাদের আরও শেয়ার দেওয়া হয়। এটাকেই বলা হয় রাইটস ইস্যু। রাইটস ইস্যুতে অফারটি বিদ্যমান শেয়ার হোল্ডারদের তাদের বিদ্যমান হোল্ডিংসের প্রোরেটা অনুপাতে দেওয়া হয়। যা অফার করা হয়েছে, শেয়ার হোল্ডাররা চাইলে তা সাবস্ক্রাইব নাও করতে পারেন, আংশিকভাবে বা সম্পূর্ণভাবে সাবস্ক্রাইব করতে পারেন। বিদ্যমান শেয়ার হোল্ডারদের কাছে এই অপশন থাকে যে তারা আরও শেয়ারের জন্য আবেদন করতে পারেন, আংশিকভাবেও করতে পারেন, আবার সম্পূর্ণভাবেও করতে পারেন। প্রো রেটা ভিত্তিতে এগুলো আপনাকে দেওয়া হবে এবং আপনি চাইলে একেবারেই বিনিয়োগ নাও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। একজন বিনিয়োগকারীর ওপর নির্ভর করে সে বিনিয়োগ করবে কিনা, আংশিকভাবে করবে কিনা বা একেবারেই করবে না। এই ছিল রাইটস ইস্যু। চলুন এবার প্রাইভেট প্লেসমেন্ট কি সেটা বুঝে নিই। যখন ইস্যুয়ার নির্দিষ্ট কিছু ব্যক্তির একটি নির্বাচিত গ্রুপের কাছে সিকিউরিটিজ ইস্যু করে এবং সেটি না রাইটস ইস্যু না পাবলিক ইস্যু, তখন সেটিকে প্রাইভেট প্লেসমেন্ট বলা হয়। যখন কিছু নির্বাচিত ব্যক্তিদের একটি গ্রুপকে প্লেসমেন্ট করা হয়, তাদের শেয়ার দেওয়া হয়, তাই একে বলা হয় প্রাইভেট প্লেসমেন্ট। মানে এতে আপনার রাইটস ইস্যু নেই এবং এতে আপনার পাবলিক ইস্যু নেই। এটি একেবারে ব্যক্তিগতভাবে করা হয়েছে। শুধুমাত্র কিছু নির্দিষ্ট ইনভেস্টরদেরই সেই শেয়ারগুলো বরাদ্দ করা হয়েছে, তাই একে বলা হয় প্রাইভেট প্লেসমেন্ট।
যোগ্য প্রাতিষ্ঠানিক নিয়োগ। পরবর্তী টপিক হল কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। যোগ্য প্রাতিষ্ঠানিক প্লেসমেন্ট কি? সেবি খুব ভালোভাবে ক্যাটাগরাইজ করেছে কোন কোন প্রতিষ্ঠান ইনস্টিটিউশন হিসেবে গণ্য হবে। যখন কোনো ইনস্টিটিউশন, যেমন মিউচুয়াল ফান্ড কোম্পানি, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান, তারা যদি কোনো লিস্টেড কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে, তখন একে বলা হয় কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। এবার আমরা বোনাস শেয়ারের কথা বলবো। বোনাস শেয়ার হল সেই শেয়ার যা বিদ্যমান শেয়ার হোল্ডারদের দেওয়া হয়। কোনো বিনিময় ছাড়াই, তাদের না জিজ্ঞেস করেই এই শেয়ারগুলো তাদেরকে বরাদ্দ করা হয়। হ্যাঁ, বোনাস শেয়ার হলো এমন একটি শেয়ার যা বিদ্যমান শেয়ার হোল্ডারদের তাদের বিবেচনা ছাড়াই বরাদ্দ করা হয়। আপনার বিদ্যমান শেয়ার হোল্ডারদেরই বোনাস শেয়ার দেওয়া হয়। কোন অনুপাতে বোনাস শেয়ার দেওয়া হবে সেটা কোম্পানির ওপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, যদি বোনাসের অনুপাত 1:1 হয়, তাহলে যার কাছে একটি শেয়ার আছে সে কোম্পানির পক্ষ থেকে আরও একটি শেয়ার পাবে। অর্থাৎ বোনাস শেয়ারে কোনো বিনিয়োগকারীর কাছে যত শেয়ারই থাকুক না কেন, যদি কোম্পানি 1:1 অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করে, তাহলে যার কাছে একটি শেয়ার আছে সে আরও একটি শেয়ার পাবে। একদম সহজ ভাষায় বোনাস শেয়ারের সংজ্ঞা এটাই। এবার আমরা ইসোপস নিয়ে কথা বলবো, কর্মচারী স্টক অপশন স্কিম। কিছু কোম্পানি তাদের কর্মীদের ইনসেন্টিভ হিসেবে ইসোপস দেয়। কয়েক বছর কাজ করার পর বা ভালো পারফরম্যান্সের জন্য কোম্পানিগুলো তাদের কর্মীদের ইনসেন্টিভ হিসেবে তাদের ব্যবসায় ছোট্ট একটি অংশের মালিকানা দেওয়ার সুযোগ দেয়। এবার আমরা ডিপোজিটরি রিসিপ্ট নিয়ে কথা বলবো। ডিপোজিটরি রিসিপ্ট হলো এমন একটি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যা কোনো স্থানীয় কোম্পানির শেয়ারকে প্রতিনিধিত্ব করে, কিন্তু তা দেশের বাইরে কোনো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও লেনদেন হয়। ডিআর সাধারণত বিদেশি মুদ্রায় ইস্যু করা হয়, বেশিরভাগ সময় ডলারে। তাহলে যদি আমি একদম সহজ ভাষায় বলি, এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো স্থানীয় কোম্পানির শেয়ারকে প্রতিনিধিত্ব করে, কিন্তু বিদেশের কোনো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকে। যেমন ধরুন, আমরা যদি ভারতের কোনো আইটি কোম্পানির কথা বলি, যেমন ইনফোসিসের কথা বলি, আর যদি সেই ইনফোসিস যুক্তরাষ্ট্রের কোনো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকে, অর্থাৎ যদি সেটা নাসডাকে তালিকাভুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হয় ইনফোসিস ডিপোজিটরি রিসিপ্ট ইন নাসডাক। সুতরাং এগুলোকে আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট বলা হয়, এবং যদি এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জ যেমন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, এবং যদি এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের স্টক এক্সচেঞ্জ যেমন লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, তাহলে এগুলোকে গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্ট বলা হয়। আর যদি সেটা ইউএসের কোনো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকে, যদি সেটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকে, তাহলে সেটাকে ডিপোজিটরি রিসিপ্ট বলা হবে। আর যদি সেটা নিউ ইয়র্কের বাইরে অর্থাৎ ইউএসের বাইরে, উদাহরণস্বরূপ লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকে, তাহলে সেটাকে গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্ট বলা হবে। তাই খুবই সহজ ভাষায় আমাদের এতে কোনো বিভ্রান্তি হওয়া উচিত নয়। প্রশ্ন আসতে পারে, একদম সহজ ভাষায় এর উত্তর দেওয়া যায়। এখন আমরা সেকেন্ডারি মার্কেট নিয়ে কথা বলবো। দেখুন, প্রাইমারি মার্কেটে যেখানে প্রথমবার কোম্পানি ইনভেস্টরদের কাছে শেয়ার ইস্যু করে, সেকেন্ডারি মার্কেট সেই শেয়ারগুলোকে লিকুইডিটি দেয়। মানে যখন শেয়ারগুলো মার্কেটে চলে আসে, তখন সেগুলো ফ্রিলি ট্রেড করা যায়, সেখানে ক্রেতাও থাকবে, বিক্রেতাও থাকবে। যেমন ধরুন, উদাহরণ হিসেবে আমরা এসবিআই ব্যাংকে নিই। আজ যদি কেউ এসবিআই কিনতে চায়, সে সরাসরি কিনতে পারে, এক্সচেঞ্জ থেকে কিনতে পারে। যে বিক্রি করতে চায় সে কিনতেও পারে। এটাই হলো লিকুইডিটি। একভাবে এই সুবিধাটাই আমাদের সেকেন্ডারি মার্কেট দেয়। এই লিকুইডিটি আমাদের সেকেন্ডারি মার্কেট প্রদান করে। তাই যারা বিদ্যমান শেয়ার ক্রেতা, তারা সেকেন্ডারি মার্কেটে লেনদেন করতে পারে। তারা কিনতেও পারে, আবার বিক্রিও করতে পারে। এখন চলুন দেখি, সেকেন্ডারি মার্কেটে কিছু মার্কেট পার্টিসিপেন্ট থাকে। সেই মার্কেট পার্টিসিপেন্টরা কারা? যার মাধ্যমে সেকেন্ডারি মার্কেটে ট্রেড করা সম্ভব হয়। চলুন বুঝে নিই বিনিময় লেনদেন বাজার। প্রথমে বুঝে নিই এক্সচেঞ্জ কি। দেখুন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ এই দুটি ভারতের প্রধান স্টক এক্সচেঞ্জ। আর যদি এর মধ্যেও বলি, তাহলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসই 95% ট্রেডিং ভলিউম শুধুমাত্র এনএসইতেই হয়। স্টক এক্সচেঞ্জগুলো এমন একটি প্ল্যাটফর্ম দেয় যেখানে বিনিয়োগকারীরা যে কোনো সিকিউরিটিতে কিনতে বা বিক্রি করতে পারে। এটা শুধুমাত্র একটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই সম্ভব। স্টক এক্সচেঞ্জ তাদের অথরাইজড পার্সন ও মেম্বার তৈরি করে, যারা পরে ট্রেডিং প্ল্যাটফর্ম প্রদান করে, এবং এরপর ওই অথরাইজড পার্সন বা এক্সচেঞ্জের মেম্বাররা তাদের ক্লায়েন্টের সেই প্ল্যাটফর্ম দেয়। এর মাধ্যমে ক্লায়েন্টরা বিনিয়োগ করতে পারে এবং একটি লেনদেন সহজতর করতে পারে। শেয়ার বা কোটেশনে কেনাবেচা করতে পারে। এগুলোই স্টক এক্সচেঞ্জের সব ফাংশন। পরবর্তী টপিক হলো ট্রেডিং। কোনো সিকিউরিটি কেনা বা বিক্রির জন্য ফর্মাল কন্ট্রাক্টকে ট্রেডিং বলা হয়।
যখন আপনি কোনো সিকিউরিটি কেনেন বা বিক্রি করেন, অর্থাৎ কিনে বা বিক্রি করেন, তাহলে এটা একটা কন্ট্রাক্ট হয়। এটাই ট্রেডিং বলা হয়। যখন আমি বলি আপনি ট্রেডিং করছেন, তার মানে আপনি কিছু না কিছু কিনছেন এবং কিছু না কিছু বিক্রি করছেন। যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো স্টক এক্সচেঞ্জে ভারতে যখনই আপনি কেনাবেচা করবেন, সেটাকেই ট্রেডিং, ক্লিয়ারিং, সেটেলমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে ধরা হয়। এইসব সুবিধাও এক্সচেঞ্জ আমাদের প্রদান করে। ক্লিয়ারিং সেটেলমেন্ট হল পোস্ট ট্রানজ্যাকশন ফ্যাসিলিটেশন, যা আপনি পান। মানে আপনি লেনদেন করে ফেলেছেন। এখন ক্লিয়ারিং সেটেলমেন্ট মানে আপনি যে শেয়ারগুলো কিনেছেন সেগুলো তো কেউ না কেউ বিক্রি করেছে, তাহলে তার ডিম্যাট থেকে শেয়ারগুলো বেরিয়ে আপনার কাছে চলে আসবে এবং আপনি যে টাকা দিয়েছেন সেটা সেই ইনভেস্টরের কাছে পৌঁছে যাবে। তাহলে এই ক্লিয়ারিংয়ের যে ফ্যাসিলিটেশন, এটাও একভাবে সেকেন্ডারি মার্কেটের অংশ এবং রিস্ক ম্যানেজমেন্ট সেল, এনএসই, বিএসই, আমাদের যত এক্সচেঞ্জ আছে সবারই থাকে রিস্ক ম্যানেজমেন্ট সেল। আর রিস্ক ম্যানেজমেন্ট সেলের কাজ শুধুমাত্র ইনভেস্টরের জন্য, যাতে ইনভেস্টরের ক্ষতি না বাড়ে। আর সব রিস্ক ম্যানেজমেন্ট সেল, যত অথরাইজড মেম্বার আছে এনএসই, বিএসইর বা যেসব ব্রোকার আছে যারা সিকিউরিটি মার্কেটে ট্রেড করে, তাদেরও একটা রিস্ক ম্যানেজমেন্ট সেল থাকে, যারা প্রত্যেক ইনভেস্টরের ওপর নজর রাখে, তাদের সিকিউরিটি, তাদের ক্ষতি, এসবের ওপর নজর রাখে। উচ্চ ভোলাটিলিটির ক্ষেত্রে দেখা গেছে যে রিস্ক ম্যানেজমেন্ট সেল খুবই সক্রিয় হয়ে যায় এবং একজন ইনভেস্টর যাতে বেশি ক্ষতির মুখে না পড়ে সেটার থেকে তাকে বাঁচায়। এখন আমরা কথা বলবো মার্কেট পার্টিসিপেন্টস এবং তাদের কার্যকলাপ নিয়ে। তো প্রথমেই আসছে স্টক এক্সচেঞ্জ। আমি আপনাকে বলেছিলাম যেখানে বায়ার এবং সেলাররা থাকে, মানে কোনো সিকিউরিটির বায়ারও সেখানে আছে এবং কোনো সিকিউরিটির সেলারও সেখানে আছে। আপনাকে যদি কিছু কিনতে হয় বা বিক্রি করতে হয়, তাহলে আপনি সেই লেনদেন এখানেই করতে পারেন। লিস্টেড সিকিউরিটিজের মধ্যে যেগুলো লিস্টেড সিকিউরিটিজ, সেগুলো এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং সেখানে আমরা কেনাবেচা করতে পারি। তাই যখনই আপনি লিস্টেড সিকিউরিটিজে বিনিয়োগ করেন, তখন সেই লেনদেন হয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, যেমন এনএসই বা বিএসই। যেমন আমি আপনাদের বলেছিলাম, আমাদের প্রধান সূচক এবং প্রধান স্টক এক্সচেঞ্জ আছে এবং সবচেয়ে বেশি লেনদেন হয় শুধুমাত্র এনএসইতে। এখন আমরা ডিপোজিটরির কথা বলবো। ডিপোজিটরি হল সেই প্রতিষ্ঠানগুলো যারা আপনার শেয়ার, আপনার বিনিয়োগ ইলেকট্রনিক ফর্মে সংরক্ষণ করে। মানে আপনি যেসব বিনিয়োগ করেছেন, আপনার শেয়ার, আপনার ডিবেঞ্চার, সবকিছুই একদম ইলেকট্রনিক ফর্মে একটি ডিপোজিটরির কাছে থাকে। এই ডিপোজিটরি এগুলোকে নিজের কাছে ইলেকট্রনিক ফর্মে ইউনিট আকারে রাখে। আপনি যাই বিনিয়োগ করুন না কেন, সবকিছু একভাবে ডিপোজিটরির কাছে নিরাপদে থাকে। ইনভেস্টররা ডিপোজিটরির সঙ্গে একটি অ্যাকাউন্ট খোলে রেজিস্টার্ড ডিপোজিটরি পার্টিসিপেন্টের মাধ্যমে। বর্তমানে ভারতে দুটি ডিপোজিটরি আছে, সিডজো এবং নস্তো। সিডজো মানে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড এবং নস্তো মানে ন্যাশনাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড। এই দুটি অথরাইজড ডিপোজিটরি আছে, যেখানে প্রত্যেকের একটি অথরাইজড ডিপোজিটরি পার্টিসিপেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হয়। আর যেসব ব্রোকার আছে, আমাদের যেসব মেম্বার আছে নসবা বসার, তারা যে কোনো একটিতে নিজেদের রেজিস্টার করতে পারে। এবং যেসব ইনভেস্টরের ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হবে, সেটা নস্তো বা সিডজো যে কোনো একটিতে রেজিস্টার্ড হতে পারে। এবং তারা যেসব শেয়ার কিনবে, সেগুলো ইলেকট্রনিক ফর্মে এই অথরাইজড পার্টিসিপেন্টের কাছেই থাকবে। এখন আমরা ট্রেডিং মেম্বার এবং স্টক ব্রোকারদের নিয়ে কথা বলবো। যেমনটা আমরা এখন আলোচনা করলাম, এরা সেই সদস্য যারা অথরাইজড পার্টিসিপেন্ট, তারা এনএসই এবং বিএসই স্টক এক্সচেঞ্জের অথরাইজড মেম্বার, যাদের কাছে এনএসই ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করার অনুমতি আছে। মানে যাদের এনএসই অথরাইজড পার্টনার বা মেম্বার বানিয়েছে, যাতে তারা বিনিয়োগকারীদেরকে অংশগ্রহণ করাতে পারে, অর্থাৎ বিনিয়োগের জন্য ইকুইটি মার্কেট ও এক্সচেঞ্জে নিয়ে আসতে পারে। যদি কেউ এনএসির অথরাইজড মেম্বার হয়, তাহলে সে এনএসিতে ট্রেড করতে পারে। যদি বিএসির মেম্বার হয়, তাহলে সে বোম্বে স্টক এক্সচেঞ্জে যত কোম্পানি লিস্টেড আছে সেখানে কেনাবেচা করতে পারে। তাই একজন স্টক মেম্বার বা মার্কেট পার্টিসিপেন্টের মূল কাজ হল তার বিনিয়োগকারীদের বিনিয়োগ শেয়ার মার্কেটে করানো, সেই নির্দিষ্ট এক্সচেঞ্জের মাধ্যমে। অনুমোদিত ব্যক্তিরা, অথরাইজড পার্সন মানে হচ্ছে সেই এজেন্টরা যারা ব্রোকারদের অথরাইজড পার্সন। যারা ইতিমধ্যেই এনএসই বা বিএসইতে রেজিস্টার্ড মেম্বার, তারা তাদের নিজস্ব এপিগুলো অথরাইজড পার্সন তৈরি করতে পারে। অথরাইজড পার্সন আপনি তৈরি করতে পারেন, অর্থাৎ সাব ব্রোকার তৈরি করতে পারেন এবং সাব ব্রোকাররা। যখন আপনি তাদের তৈরি করতে পারবেন, তখন তারা তাদের অধীনে ক্লায়েন্টের ইনভেস্টমেন্ট করাতে পারবে। মানে ধরুন একজন বড় ব্রোকার আছে, যিনি এনএসই এবং বিএসইর মেম্বারশিপ নিয়েছেন, তিনি তার অধীনে সাব ব্রোকার তৈরি করতে পারেন। তাহলে যে এন্টিটি সাব ব্রোকার হিসেবে রেজিস্টার্ড হবে, তাকে বলা হবে অথরাইজড পার্সন এবং এই দুই অথরাইজড পার্সনকেই এনএসই এবং বিএসইতে রেজিস্টার্ড হতে হবে। এবার কাস্টোডিয়ান দিয়ে কথা বলি।
কাস্টোডিয়ান হলো সেই এন্টিটি যার দায়িত্ব বোর্ড ক্লায়েন্টের ফান্ড এবং সিকিউরিটিজ রাখা, সাধারণত ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের মতো ইনস্টিটিউশনাল ক্লায়েন্টদের। এরা কোনো বিষয়ে সাহায্য করে সেটা বুঝে নিই। ক্লায়েন্ট সিকিউরিটিজ এবং তহবিল অ্যাকাউন্ট বজায় রাখা, ক্লায়েন্টের কাছে থাকা সিকিউরিটিজ সম্পর্কিত সুবিধা এবং অধিকার সংগ্রহ করা এবং ক্লায়েন্টের পোর্টফোলিওতে গৃহীত পদক্ষেপের তথ্য সংরক্ষণ করা। তাহলে এই সব কাজ কাস্টোডিয়ান করে। এবার ক্লিয়ারিং কর্পোরেশনের কথা বলি। ক্লিয়ারিং কর্পোরেশন তৈরি করা হয়েছে একভাবে যাতে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকে। ক্লিয়ারিং কর্পোরেশন এটা নিশ্চিত করে যে যারা বিনিয়োগকারী, যারা টাকা বিনিয়োগ করেছেন বা যারা টাকা তুলেছেন, অর্থাৎ যারা শেয়ার বিক্রি করেছেন, তারা যেন সময়মতো পেমেন্ট পেয়ে যান। তাই এটা একভাবে ক্লিয়ারিং কর্পোরেশনের কাজ ক্লিয়ারিং করা, এবং ক্লিয়ারিং কর্পোরেশন নিজেই একটি এক্সচেঞ্জ হতে পারে, আবার একটি আলাদা আইনি সত্তাও হতে পারে। ক্লিয়ারিং ব্যাংকগুলি ক্লিয়ারিং মেম্বার এবং ক্লিয়ারিং কর্পোরেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। তাই ক্লিয়ারিং মেম্বারদের দায়িত্ব হল নিশ্চিত করা যে পেইনের দিনে ক্লিয়ারিং ব্যাংকের অ্যাকাউন্টে যথেষ্ট অর্থ উপলব্ধ আছে, যাতে স্টক এক্সচেঞ্জে সম্পাদিত লেনদেন থেকে উদ্ভূত বাধ্যবাধকতা পূরণ করা যায়। আপনার যত ট্রেড হয়েছে সেগুলোকে সেটেল করা, যত বিক্রি হয়েছে সেগুলোকে সেটেল করা, একভাবে এটা ক্লিয়ারিং ব্যাংকের কাজ। পরবর্তী টপিক হল ইনস্টিটিউশনাল পার্টিসিপেন্টস। কোন প্রতিষ্ঠান আমাদের সিকিউরিটিজ মার্কেটে ট্রেডিং করে, সিকিউরিটিজ মার্কেটে কেনাবেচা করে? চলুন বুঝে নিই। প্রথমত, ভারতে মিউচুয়াল ফান্ড একটি ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা মানুষের সঞ্চয় একত্রিত করে এবং তারপর সেই অর্থ বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে। এই অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে রয়েছে ইকুইটি, কমোডিটি, কারেন্সি, রিয়েল এস্টেট এবং আরও অনেক কিছু। আপনার বিনিয়োগ হয় একটি নির্দিষ্ট ইনভেস্টমেন্ট অবজেক্টিভ অনুযায়ী স্কিমের, এবং সেই সব ইনভেস্টরদের যাদের কমন ইনভেস্টমেন্ট অবজেক্টিভ আছে, তারা সবাই সেই নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে এবং নিজেদের ইনভেস্টমেন্ট লক্ষ্য পূরণ করতে পারে। আমরা খুবই বিস্তারিতভাবে সিরিজ 5-এও মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি। আরও মিউচুয়াল ফান্ড সম্পর্কিত তথ্যের জন্য আপনি আমাদের ভিডিওগুলোও দেখতে পারেন। ইন্স্যুরেন্স কোম্পানির মূল ব্যবসা হল সম্পদকে বীমা করা। সাধারণত এটাই দেখা যায়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছে অনেক বড় কর্পাস বা এক ধরনের বিশাল ফান্ডের প্রবাহ চলে আসে, তাই তারা এই ফান্ডের প্রবাহে অংশগ্রহণ করে। তারা এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগ করে। ইকুইটি মার্কেটে যত বিনিয়োগ আসে তার মধ্যে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মাধ্যমে অনেক বিনিয়োগ করা হয়েছে। যখন ইন্স্যুরেন্স কোম্পানি একভাবে বিনিয়োগ করে অংশগ্রহণকারী ইকুইটিতে অংশ নেয়, সেটাকেই বলা হয় ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর দ্বারা। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর্স হল এমন কিছু সংস্থা যারা ভারতের বাইরে প্রতিষ্ঠিত এবং ইনকর্পোরেটেড, কিন্তু তারা ভারতে বিনিয়োগ করছে এবং তাদের সেবির সাথে রেজিস্টার্ড থাকতে হয়। মানে যে কোনো বাইরের সংস্থা বা বাইরের ইনকর্পোরেশন। যদি ভারতের বাইরে কেউ ভারতে বিনিয়োগ করতে চায়, তাহলে তাকে আমরা এফটিআই বলবো। আমরা বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ সম্পর্কে কথা বলবো। বিনিয়োগ করার জন্য সেবির অনুমোদন বাধ্যতামূলক। কর্পোরেট ট্রেজারিজ মানে বড় কর্পোরেট সংস্থাগুলো, বড় কোম্পানিগুলো, তাদের কাছে কিছু ট্রেজারি থাকে। তাদের কাছে কিছু অতিরিক্ত টাকা থাকে যা ব্যবসায় কিছু সময়ের জন্য কাজে লাগছে না, তাই তারা সেই টাকা বিনিয়োগ করে। যে কোনো অ্যাসেট ক্লাসে, মার্কেটের মাধ্যমে, যে কোনো এক্সচেঞ্জের মাধ্যমে বা যে কোনো সিকিউরিটিতে যখন তারা বিনিয়োগ করে, তখন তারাও একভাবে মার্কেটের অংশগ্রহণকারী হয়ে যায় এবং তাদেরও ইনস্টিটিউশনাল পার্টিসিপেন্ট বলা হয়। তাই কর্পোরেট ট্রেজারিও আবার ইনস্টিটিউশনাল পার্টিসিপেন্ট হিসেবে বিবেচিত হয়। এবার কথা বলি রিটেল পার্টিসিপেশন নিয়ে। রিটেল ইনভেস্টর মানে হচ্ছে এমন একজন নির্দিষ্ট বিনিয়োগকারী যাকে রিটেল হিসেবে ধরা হয়। যিনি একক সত্তা, তিনিও যদি এই ধরনের বিনিয়োগ করেন ইকুইটি মার্কেটে বা যে কোনো মার্কেটে, ডেট মার্কেটেও, তাহলে তাকে রিটেল পার্টিসিপেশন বলা হয়। যখন একজন ব্যক্তি ইকুইটি মার্কেটে কেনাবেচা করেন, তখন আমরা তাকে রিটেল বলি। রিটেল একভাবে বলতে গেলে ইনভেস্টরদের একটি বিশাল সার্কেল, সেটাকেই আমরা রিটেল হিসেবে বিবেচনা করি। এখানে আমি আরেকটি পয়েন্ট জানাতে চাই। যখন কোনো পার্টিসিপেশন অর্থাৎ রিটেল পার্টিসিপেশন যার ভ্যালু 2 লাখ পর্যন্ত বা 2 লাখের নিচে থাকে, তাকে রিটেল ইনভেস্টর হিসেবে বিবেচনা করা হবে। এই তথ্যগুলো সবই চ্যাপ্টার নম্বর 2 থেকে নেওয়া, পিএমএস, যেটা পিএমএস এর এক্সাম সিরিজ 21 পিএমএস ডিস্ট্রিবিউটরের। তো এটা ছিল চ্যাপ্টার নম্বর 2 এবং দেখুন মোট 12টা চ্যাপ্টার হতে চলেছে। আমি আপনাদের আবার জানিয়ে দিচ্ছি, এমপিএমএস পরীক্ষায় মোট 12টা চ্যাপ্টার আছে, যার মধ্যে প্রথম 6টা চ্যাপ্টার খুবই বেসিক এবং একদম মৌলিক।
পিএমএস এর সংজ্ঞাটাও এখান থেকেই শুরু হচ্ছে। চ্যাপ্টার নম্বর 7 থেকে 12 পর্যন্ত। এই শেষের 6টা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 65 থেকে 70% সিলেবাসই আপনার সপ্তম থেকে দ্বাদশ চ্যাপ্টার থেকে আসে। প্রথম 6টা চ্যাপ্টার বেসিক এবং প্রায় 30% প্রশ্ন প্রথম 6টা চ্যাপ্টার থেকেই আসে। মানে আপনার 30 নম্বর প্রথম 6টা চ্যাপ্টার থেকেই আসবে। মানে এক একটা চ্যাপ্টার থেকে 5 বা 6 নম্বরেরই প্রশ্ন আসবে। আজকে আমি আপনাদের যা বলেছি খুবই সহজ ভাষায় বলেছি এবং এই চ্যাপ্টার থেকে আপনি 4 থেকে 5টা প্রশ্ন আশা করতে পারেন। চলুন এখন কিছু প্রশ্ন দেখে নিই। এই চ্যাপ্টারের যখন কোনো তালিকাভুক্ত কোম্পানি নির্দিষ্ট কিছু ব্যক্তিকে শেয়ার ইস্যু করে, যা না রাইট ইস্যু না পাবলিক ইস্যু, তখন সেটিকে বলে প্রেফারেন্সিয়াল ইস্যু, প্রাইভেট প্লেসমেন্ট অথবা প্রাইভেট ইকুইটি। আমি খুব ভালোভাবে দেখিয়েছি যে প্রাইভেটের যে প্রেফারেন্সিয়াল ইস্যু আছে সেটা কিছু নির্দিষ্ট ব্যক্তিকে দেওয়া হয় এবং যেটাকে আমরা না রাইটস না পাবলিক ইস্যু বলি। তাহলে উত্তর হচ্ছে এই প্রেফারেন্সিয়াল ইস্যু নিম্নলিখিত কোনটি ডেট সিকিউরিটির পাবলিক ইস্যুর জন্য অপরিহার্য? ডেট ইস্যুর আকার 5,000 কোটি টাকার বেশি হওয়া উচিত। ডেট ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই ক্রেডিট রেটেড ডেট ইস্যু হতে হবে এবং মূলধন ও সুদের অর্থ প্রদানের জন্য গ্যারান্টি থাকতে হবে। ডেট ইনস্ট্রুমেন্টে অবশ্যই ন্যূনতম কুপন নির্ধারিত থাকতে হবে। তাই এর উত্তর একেবারেই স্পষ্ট। উত্তরটি হল বি, অর্থাৎ ডেট। যন্ত্রগুলিকে অবশ্যই ক্রেডিট রেটিংযুক্ত হতে হবে। তাই যখনই কেউ ঋণ নিরাপত্তা জারি করে তখনই তা ঋণ। ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই ক্রেডিট রেটেড হতে হবে, কারণ ক্রেডিট রেটিং ওটার জন্য খুবই জরুরি। যখন আপনি কোনো ডেট সিকিউরিটি পাবলিক ইস্যু করেন, নিম্নলিখিত কোনটি সিকিউরিটিজে ফাংশন মার্কেট লিকুইডিটি প্রদান করে, প্ল্যাটফর্ম দেয় এবং পাবলিক কোম্পানিগুলোর সম্পর্কে তথ্য দেয়? তাই সেকেন্ডারি মার্কেট লিকুইডিটিও দেয় এবং প্ল্যাটফর্মও দেয় এবং সমস্ত তথ্য আমাদের প্রদান করে। যেসব কোম্পানি পাবলিকলি লিস্টেড তাদের সব তথ্য দেয়, তাই উত্তর হবে উপরের সব। চতুর্থত, কোনো ইস্যুর প্রাথমিক পর্যায়ে ইন্টারমিডিয়ারি দ্বারা আনসাবস্ক্রাইবড অংশটি কেনার অঙ্গীকারকে বলা হয় হার্ড আন্ডাররাইটিং, সফট আন্ডাররাইটিং, রিভোকেবল আন্ডাররাইটিং এবং নন রিভোকেবল আন্ডাররাইটিং। তাই উত্তর হবে চতুর্থ, হার্ড আন্ডাররাইটিং। প্রশ্ন নম্বর 5, এমন ট্রেড যা দিনের মধ্যেই স্কোয়ার হয়ে যায়, যার জন্য শেয়ারের ডেলিভারি প্রয়োজন হয় না, যা এক্সচেঞ্জ দ্বারা গ্যারান্টি দেওয়া হয় না এবং এক্সচেঞ্জ দ্বারা বাতিল করা হয়, তা ট্রেডিং ভলিউম হিসাব করার সময় বিবেচনা করা হয় না। অর্থাৎ যে ট্রেড ইন্ট্রাডেতে স্কোয়ার অফ হয়ে গেছে, মানে আপনি কিছু শেয়ার কিনেছিলেন এবং সেই দিনেই বিক্রি করে দিয়েছেন, সেক্ষেত্রে শেয়ারের ডেলিভারি প্রয়োজন হয় না। তাই উত্তর হবে এই, কারণ সেই ট্রেড সেই দিনেই শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এগুলোই ছিল চ্যাপ্টার নম্বর 2 সিরিজ 21 এর, অর্থাৎ 21 এর পিএমএস এর চ্যাপ্টার নম্বর 2 সিকিউরিটিজ মার্কেট সম্পর্কিত এই সব প্রশ্নই ছিল চ্যাপ্টার নম্বর 2 থেকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আমাদের যে চ্যাপ্টার নম্বর 1 আছে সেটাও দেখতে পারেন। আর দয়া করে আসন্ন চ্যাপ্টারগুলোর ভিডিও দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।